আমরা সমপ্রকটতা পড়ছি, আমরা অসমপ্রকটতাও পড়ছি, মানে অসম্পূর্ণ প্রকটতাও পড়ছি। এখন আমাদের প্রথম সূত্রের লাস্ট ব্যতিক্রমটা হচ্ছে লিথাল জিন। তো লিথাল জিনের আর একটা নাম দিছে, দেখো বলছে সেটা হচ্ছে মারণ জিন। তার মানে এইটা এমন একটা জিন যেটা সংশ্লিষ্ট উদ্ভিদ বা প্রাণীর মৃত্যু ঘটায়। কি বলছি? লিথাল জিন হচ্ছে এমন একটা জিন যেটা সংশ্লিষ্ট প্রাণীর মৃত্যুর জন্য দায়ী। এটা হচ্ছে লিথাল জিন। লিথাল জিন কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কয়ের কোশ্চেন। আর লিথাল জিন বলতে আসলে আমরা বলতে কি বুঝো, এটাও গুরুত্বপূর্ণ একটা ক্ষয়ের কোশ্চেন। তো তখন আসলে আমাদেরকে এই প্যারাটা লিখতে হয় ইন কেস অফ খ, এবং এই লাইনটা আমাদের লিখতে হয় ইন কেস অফ ক। তাহলে আমি তোমাদেরকে একটু ডিটেলস আমি জিনিসটা পড়াবো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমি তোমাকে কি বললাম, আমি বললাম সেটা হচ্ছে লিথাল জিন। লিথাল জিন কি জিন? এমন একটা জিন যেটা লিথাল জিন এমন একটা জিন যেটা প্রাণীর মৃত্যু ঘটায়। লিথাল শব্দের অর্থটা তোমরা সবাই জানো, লিথালিটি শব্দটা সবাই শুনছো। তাহলে লিথাল জিন এমন একটা জিন যেটা জীবের কি ঘটায়, মৃত্যু ঘটায়। কাহিনীটা আসলে কি? কাহিনীটা হচ্ছে, ধরো আমাদের এইটা একটা ডিএনএ আছে, এইটা একটা ডিএনএ। সামহাউ ডিএনএ ধরো সাপোজ এই জায়গাটায় একটা জিন অবস্থান করতেছে, এটা হচ্ছে একটা নর্মাল জিন। এখন কোনো কারণে নর্মাল জিনে যদি যে কোনো ধরনের পার্মানেন্ট ক্ষতি হয়, কি বলছি, স্থায়ী ক্ষতি, স্থায়ী ক্ষতি হয়, বিভিন্ন কারণে স্থায়ী ক্ষতি হইতে পারে, যেরকম ইউভি রশ্মির কারণে হইতে পারে, অথবা ক্যান্সার কোনো ভাইরাসের আক্রমণে হইতে পারে, ক্যান্সার সেলেও হইতে পারে, অথবা যে কোনো ধরনের রেডিয়েশন, সেটা দ্বারাও আমাদের ডিএনএ এর কোনো নির্দিষ্ট সিকোয়েন্স বা জিনে স্থায়ী ক্ষতি হইতে পারে, পার্মানেন্ট একটা চেঞ্জ হইতে পারে। জিনের এরূপ স্থায়ী ক্ষতিকে বলা হয় হচ্ছে ইংলিশে মিউটেশন। কি বলা হয়? মিউটেশন। তাহলে মিউটেশন কি জিনিস? একটা ক্ষতি, জিনের একটা ক্ষতি। যখন ওই জিনে এরকম একটা স্থায়ী ক্ষত তথা ক্ষতি সৃষ্টি হয়, তখন সেই জিন থেকে যে প্রোটিনটা তৈরি হয়, আমরা জানি জিন থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। তখন তখন সেই প্রোটিনটা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো আমি কি বলছি, মিউটেশনের কারণে জীবের কোন ডিএনএ এর জিন যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখান থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এখন ধরো এই যে প্রোটিনটা তৈরি হয়েছিল সেটা তোমার জীবন ধারণের জন্য অপরিহার্য। অপরিহার্য মানে ওই প্রোটিনটা তোমার লাগবে অবশ্যই। আমাদের আর সবসময় মনে রাখবা, হিউম্যান মানে টোটাল বডিটাই হচ্ছে প্রোটিনের। তোমার চামড়া থেকে শুরু করে তোমার হরমোন, তোমার এনজাইম, তোমার এই যে মাসেল বলো, সবকিছুই প্রত্যেকটা জিনিস আসলে প্রোটিন। তাহলে এই প্রোটিনটা যদি অত্যাবশ্যকীয় হয় বা জীবন ধারণের জন্য অপরিহার্য হয়, কিন্তু প্রোটিনটা তো আসলে ইনঅ্যাক্টিভ, মানে কি আলটিমেটলি প্রোটিন তৈরি হওয়াও যা, না তৈরি হওয়াও তা। ফলে আলটিমেটলি সেই সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। সংশ্লিষ্ট জীবের কি ঘটে? মৃত্যু ঘটে। তখন এই মিউটেশন যুক্ত জিনটাকে বলা হয় হচ্ছে লিথাল জিন। কথা বোঝা গেছে? কি বলছি, যে মিউটেশনের কারণে যখন জিন থেকে প্রোটিনটা তৈরি হবে, তখন সেই প্রোটিনটা ইনঅ্যাক্টিভ হবে। এন্ড আমরা যদি প্রোটিনটা অপরিহার্য হয়, তখন জিনটাকে তখন সেই জীবের মৃত্যু ঘটে এবং তখন সেই জিনটাকে লিথাল জিন বলা হয়। তার মানে তুমি বুঝতে পারতেছো, লিথাল জিন কোনো সাধারণ জিন না। লিথাল জিনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে।
তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে লিথাল জিন একটা মিউট্যান্ট জিন। কি জিন? মিউট্যান্ট জিন, অর্থাৎ যেই জিনে ক্ষত আছে, একটা স্থায়ী ক্ষত আছে। এই যে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। এখন লিথাল জিন অ্যাকচুয়ালি দুই প্রকার। কি বলছি? লিথাল জিন অ্যাকচুয়ালি কয় প্রকার? দুই প্রকার। এর মধ্যে এক প্রকার হচ্ছে প্রকট লিথাল জিন। কি বলছি? প্রকট লিথাল জিন। আর একটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন লিথাল জিন। প্রচ্ছন্ন লিথাল জিন মানে হইতেছে প্রকট জিনটা হচ্ছে এরকম যে সে যে কোনো অবস্থায় জীবের মৃত্যু ঘটাইতে পারে। যদি এরকম মিউট্যান্ট জিন তার জীবের মধ্যে থাকে, সে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটাইতে পারে। তাহলে কি বললাম? প্রকট লিথাল জিন হোমোজাইগাস, অবশ্যই নোট করো, হোমোজাইগাস, হোমোজাইগাস প্লাস হেটারোজাইগাস, হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। কিন্তু আমরা একটা কথা জানি, যেটা প্রচ্ছন্ন সেটা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটায়। সেটা কি ঘটায়? শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটায়। তাহলে লিথাল জিনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এক নাম্বার, লিথাল জিন একটা মিউট্যান্ট জিন। লিথাল জিন সাধারণত দুই প্রকার, একটা প্রকট লিথাল জিন আর একটা প্রচ্ছন্ন লিথাল জিন। প্রকট লিথাল জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থায় মৃত্যু ঘটায়। আর একটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন, সেটা হচ্ছে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটায়। তাহলে আমরা এখন একটু ভেতরে ঢুকি, সেটা হচ্ছে লিথাল জিনের একটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা আমাদের দরকার। লুসিয়েন কুয়েনো, নাম কি বলছি? লুসিয়েন লুসিয়েন কুয়েনো, কুয়েনো নামক একজন বিজ্ঞানী ইঁদুরের উপর গবেষণা করে লিথাল জিনের একটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেন। তিনি দেখলেন যে আমাদের পরিবেশে আহ হলুদ বর্ণের ইঁদুর আছে। কি আছে? হলুদ বর্ণের ইঁদুর আছে। কিন্তু এই হলুদ বর্ণের ইঁদুর আর একটা হচ্ছে আমাদের সেম আর একটা হলুদ বর্ণের ইঁদুর সে নিছে। তো হলুদ বর্ণের দুইটা ইঁদুরের মধ্যে সে ক্রস ঘটাইছে এবং সে দেখলো যে এখানে দুইটা হলুদের মধ্যে ক্রস ঘটালে সন্তানও কি হওয়ার কথা, যে ইঁদুরের বাচ্চাগুলো তৈরি হবে সেও তো হলুদ হওয়ার কথা, কিন্তু না, তৈরি হইল না। সেখানে দেখা গেল চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা জীবিত থাকে, একটা বাচ্চা মারা যায়। কথা বুঝে আসছে? বাচ্চা তৈরি হবে চারটা, তাহলে বাচ্চা কয়টা? চারটি। চারটি বাচ্চার মধ্যে কয়টা জীবিত? তিনটি জীবিত, জীবিত থাকে, আর একটি কি হয়? একটি মৃত হয়ে যায়। এখন তিনটা জীবিতর মধ্যে আবার দুটি হয় হচ্ছে হলুদ বর্ণের, আর দুটি বলতেছি, আচ্ছা আপাতত এটা লিখলাম, দুই প্রকার রং পাওয়া যায়। একটা পাওয়া যায় হচ্ছে হলুদ বর্ণ, আর একটা হচ্ছে ধূসর টাইপের বর্ণ, যেটাকে তোমাদের বইয়ের ভাষায় বললে 11টি বর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? 11টি বর্ণ হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি এই, তাহলে তুমি অন্তত এটা 100% শিওর যে এই হলুদ বর্ণের ইঁদুরটা হোমোজাইগাস বা বিশুদ্ধ না। মনে করি সে টু সে মনে করি হলুদ বর্ণ, হলুদ বর্ণের জন্য দায়ী জিন ধরলাম সে টু সে বড় হাতের ওয়াই। বড় হাতের ওয়াই কেন নিলাম? এখানে হলুদ বর্ণ প্রকাশ পাইছে, যেহেতু প্রকাশ পাইছে তাহলে 100% সেটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যের জন্য ছোট বড় হাতের ওয়াই নিলাম। এখন যেহেতু হলুদ বর্ণের দুইটা ইঁদুরের মধ্যে প্রজনন তথা ক্রস ঘটানোর বা সংক্রায়ন ঘটানোর কারণে আমরা দুইটা বর্ণের ইঁদুর পাইছি, তাহলে 100% এই হলুদ বর্ণের ইঁদুরটা হোমোজাইগাস না। তাহলে তার এখানে কি আছে? আর একটা জিন আছে। কোন কালারের জিন? 11টি বর্ণের জন্য জিন, কিন্তু সেটা কি প্রকাশ পাইছে না। তাহলে সেটা কি বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন। তাহলে মনে করি হলুদ বর্ণের জিন যদি ওয়াই হয়, তাহলে 11টি
11টি বর্ণের জন্য দায়ী জিনটা হচ্ছে প্রচ্ছন্ন, আমরা ছোট হাতের ওয়াই ধরলাম, ছোট হাতের যে কিছু ধরতে পারো, বইয়ের মতো করে ধরছে, আমরা বইয়ের মতো করে ধরলাম। তাহলে এই হলুদ বর্ণের ইঁদুরের যে জিনোটাইপটা হবে, যেই জিনোটাইপটা হবে সেই জিনোটাইপটা কি হবে? বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, আর বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখন একটা মজার জিনিস লক্ষ্য করা গেল। কি লক্ষ্য করা গেল দেখো, তাহলে আমরা যদি এইখান থেকে গ্যামেট নেই, তাহলে কয়টা করে গ্যামেট তৈরি হইতে পারে? এখান থেকে একটা বড় হাতের ওয়াই তৈরি হইতে পারে, এখান থেকে একটা ছোট হাতের ওয়াই তৈরি হইতে পারে গ্যামেট হিসেবে, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। আবার এখান থেকে একটা বড় হাতের ওয়াই তৈরি হইতে পারে, এই একটা গ্যামেট। এখান থেকে একটা ছোট হাতের ওয়াই তৈরি হইতে পারে, এই একটা গ্যামেট। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আমি একটু এইটাকে, ও শিট, ওকে, আমি একটু সরি। হোপ সো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই দুইটা গ্যামেট দিয়ে কি কি তৈরি করতে পারি? এটা কি কাজ করতেছে না নাকি অন্য কিছু হচ্ছে? ওকে, ওকে, ঠিক আছে। আমরা এখন এই গ্যামেট গুলা দিয়ে F1 বংশধর তৈরি করব। F1 বংশধর কিভাবে তৈরি করে আমরা সবাই জানি। এখান থেকে এটা নিলাম, তাহলে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। আবার এখান থেকে এইটা নিলাম, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। আবার বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। আবার ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখন কথা হচ্ছে, আমরা কি কি বর্ণ পাইছিলাম দেখো, হলুদ বর্ণ আর 11টি বর্ণ, হলুদ বর্ণ আর 11টি বর্ণ। এইটাও হলুদ, এইটাও হলুদ। মাথাটা খেয়াল করো, মাথা পিটা হলুদ, হলুদ, দুইটাই হলুদ। কিন্তু যেহেতু আমরা ধরে নিছিলাম এই পাশেরটা 11টি বর্ণের জন্য যেটা ছোট হাতের ওয়াই, তাহলে এটাই দুইটাই হোমোজাইগাস আছে। এখানে কি হলুদ বর্ণের জন্য কোনো জিন আছে? নাই। তাহলে এইটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের 11টি বর্ণ। কি বর্ণ? 11টি বর্ণ। কথা বোঝা গেছে? এখন কথা হচ্ছে, তাহলে এই জিনিসটা তো হলুদ হওয়ার কথা, কিন্তু এ আসলেই হলুদ হয়, কিন্তু সে মৃত অবস্থা, সে ভ্রূণ অবস্থায় মৃত হয়। কারণ কি? কারণ আমাদের এই যে হলুদ বর্ণের জন্য যে বড় হাতের ওয়াইটা নিছিলাম, জিনটা, এইটা হচ্ছে আমাদের লিথাল জিন। এটা হচ্ছে আমাদের লিথাল জিন। লিথাল জিন, তার ক্রিয়া তো 11টির উপর প্রকট, কিন্তু সে আসলে প্রচ্ছন্ন টাইপের লিথাল জিন। লিথাল জিন আবার দুই প্রকার, প্রচ্ছন্ন টাইপের লিথাল জিন, যার কারণে তার হোমোজাইগাস উপস্থিতি, হেটেরোজাইগাস উপস্থিতিতে সমস্যা হয় নাই, বাহক হয়েছে, কিন্তু হোমোজাইগাস দুইটা থাকলে সে নতুন করে আর জন্মাতে পারে না। মানে হোমোজাইগাস উপস্থিতি ওই সংশ্লিষ্ট ইঁদুরটার বা জীবটার মৃত্যু ঘটাইছে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, যে এই অবস্থায় মৃত্যু ঘটাইলো, তাহলে এই অবস্থায় মৃত্যু কেন ঘটাইলো না? এটা মনে প্রশ্ন হতে পারে। আসো আমি সেটারও ব্যাখ্যা দিই। আমি তোমাকে একটা কথা লিখছিলাম, সেটা হচ্ছে প্রকট লিথাল জিন। এখানে একটা কথা দেখো, সেটা হচ্ছে জিন থেকে প্রোটিন তৈরি হয়। তো আমরা ধরো দুইটা জিন নিলাম, সে টু সে আমরা দুইটা জিন নিলাম। ধরো এই হচ্ছে একটা ক্রোমোজোম, আবার ধরো এই হচ্ছে আর একটা ক্রোমোজোম। এখন এই জায়গাটাই হচ্ছে আমাদের বড় হাতের ওয়াই তথা মিউট্যান্ট জিনটা অবস্থান করতেছে। কি জিন? মিউট্যান্ট জিন, যেটাকে আমরা কি বলতেছি? লিথাল জিন। লিথাল জিন। তাহলে এখান থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, প্রোটিনটা তৈরি হচ্ছে সেটা কি? ইনঅ্যাক্টিভ।
মানে কার্যকরী প্রোটিন না, আমাদের দেহে কোনো কাজ করতেছে না। কিন্তু এইখানে ধরো আমাদের ছোট হাতের ওয়াই আছে, যেটা কি বর্ণ প্রকাশ করে, 11টি বর্ণ প্রকাশ করে, যেটা আসলে মিউট্যান্ট নয়। তাহলে এইটা হচ্ছে আমাদের মিউট্যান্ট জিন, আবার এটা হচ্ছে আমাদের হলুদ বর্ণের জন্য দায়ী জিন, আর এটা হচ্ছে আমাদের 11টি বর্ণের জন্য দায়ী জিন, তাই না? 11টি বর্ণের জন্য দায়ী জিন, এটা কোনো মিউট্যান্ট নয়, এটা মানে হচ্ছে নন মিউট্যান্ট। নন মিউট্যান্ট, মিউট্যান্ট বা যেটাকে আমি বলতেছি নন লিথাল, তাই না? নন লিথাল বা লিথাল, যেটা আসলে প্রকৃতপক্ষে একটা স্বাভাবিক জিন, স্বাভাবিক জিন। তাহলে এই স্বাভাবিক নন মিউট্যান্ট জিন থেকেও কি আমাদের প্রোটিন তৈরি হবে? স্বাভাবিক নন মিউট্যান্ট নন লিথাল জিন থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটা 100% অ্যাক্টিভ হবে। তাহলে দেখো, যখন আমরা এই দুইটা ভিন্ন ধর্মী একটা হেটেরোজাইগাস উপস্থিতি নিচ্ছি, তখন বললাম এই প্রোটিনটা ইনঅ্যাক্টিভ থাকলেও অপর পার্টটা সেই প্রোটিনের ঘাটতিটা পূরণ করে দিচ্ছে। ইন কেস অফ প্রচ্ছন্ন লিথাল জিন যদি প্রকট হইতো, তাহলে এই প্রোটিনটাও ইনঅ্যাক্টিভ সে করে দিত, বাধ্য করতো ইনঅ্যাক্টিভ করতে। তখন ওই হোমোজাইগাস হেটেরোজাইগাস ডাজন্ট ম্যাটার, থাকলেই মৃত্যু হইতো। দ্যাটস অল অ্যাবাউট লিথাল জিন। আমরা একটু বইয়ের মধ্যে ঢুকবো, সেটা হচ্ছে বই থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তোমাদের খালি তো পড়ালেই হবে না, আলটিমেটলি তো তুমি বইটাই পড়বা, সো বইটা তোমাকে সঠিকভাবে সহজভাবে উপস্থাপন করতে হবে, দাগায় দিতে হবে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাও বুঝাই দিতে হবে। দেখো, ফার্স্ট অফ অল বলছে যে লিথাল জিনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। ফার্স্টে প্রত্যেকটা বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্যই আমি সুন্দরভাবে বুঝাই দিছি, একটু পড়বা। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে লিথাল জিনের প্রভাবে ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে কত 1:1 হয়? 2:1। ওই যে একটা মৃত্যু ঘটে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা এমসিকিউ তে খুবই আসে, সেটা হচ্ছে লিথাল জিনের ফিনোটাইপিক অনুপাত কত? 2:1। ঠিক আছে। এন্ড আর একটা কথাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে লিথাল জিন, এটা প্রথম আবিষ্কার করা হচ্ছে লুসিয়েন কুয়েনো, লুসিয়েন কুয়েনো। এবং নিচে জিন তাত্ত্বিক ব্যাখ্যা দিছে, যেটা আমি লিখে দেখলাম। এই জায়গাটায় খেয়াল করো, এই যে হচ্ছে মৃত টাইপের একটা আমরা মৃত পাই। তো 4টায় একটা, তার মানে কত পার্সেন্ট জীব, এটা এমসিকিউ তে আসে, কত পার্সেন্ট জীব মৃত? 25% মৃত। আমরা পরের পৃষ্ঠায় আসি, সেটা হচ্ছে লিথাল জিনের নিচে কিছু জিন আছে, লিথাল জিন টাইপের। মানে ধরো বলে না যে মানুষটা শয়তান না, শয়তান টাইপের আছে না, যে শয়তান টাইপের মানে ফাইজলামি ঠাইজলামি একটু বেশি করে, তো সেটা লিথাল না, লিথাল টাইপের। লিথাল টাইপের কিরকম? লেটস সি লিথাল টাইপের আসলে কিরকম হয়। লিথাল টাইপের হচ্ছে এরকম হয় যে সেমি লিথাল হইতে পারে। সেমি মানে কি বলতো? সেমি মানে অর্ধেক। সেমি মানে কি? অর্ধেক। তার মানে যখন যখন যে সকল লিথাল জিনের কারণে 50% জীবের মৃত্যুই ঘটে, 50% বা তার চাইতে বেশি, 50% বা তার চাইতে বেশি, তাদেরকে আমরা বলবো হচ্ছে সেমি লিথাল জিন। তাদেরকে আমরা কি বলবো? সেমি লিথাল জিন। দেখো, এই কোশ্চেনটা খুবই আসে, যেসব জিনের কারণে প্রভাবে 50%-এর চেয়ে বেশি জীব মারা যায় সেগুলোকে সেমি লিথাল জিন বলা হয়। আর একটা হচ্ছে সাব ভাইটাল জিন। সাব মানে কি? নিচে। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, তাই না? মানে কি, ইন্সপেক্টর হচ্ছে একটু নিচে, সাব। তাহলে সাব ভাইটাল জিন জিনিসটা কি? যেই সকল লিথাল জিনের কারণে 50%-এর চেয়ে কম জীব মারা যায় সেটাই হচ্ছে সাব ভাইটাল জিন। যেরকম এখানে লেখা আছে, দেখো, যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর চেয়ে কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাব ভাইটাল জিন বলা হয়। এখন এই দুইটার উদাহরণ খুবই খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে বলো, কলেজ কোশ্চেন বলো, মেডিকেল বলো, ডেন্টাল বলো, ভার্সিটি বলো, সব জায়গায় আসছে। নিচের কোনটি সেমি লিথাল জিনের উদাহরণ, নিচের কোনটি সাব ভাইটাল জিনের উদাহরণ? মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমি লিথাল, আর ড্রসোফিলা, এটা হচ্ছে ফলের মাছি, ড্রসোফিলার মাছি লুপ্ত প্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাব ভাইটাল ধরনের। এই কথাগুলো আমাদের লাগবে। এবং নিচের দিকে একটা খুব চমৎকার কথা আছে, এই মানুষের লিথাল জিন গঠিত কয়েকটি বংশগতীয় রোগ। এখান থেকে তোমাকে এমসিকিউ দিবে, নিচের কোনটি লিথাল জিন জনিত বা লিথাল জিনের কারণে সংঘটিত রোগ। আমাদের এই নামগুলা জাস্ট মনে রাখবা, আর ভেতরে খালি একটু রিডিং করবা, যেরকম থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস,
রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি এন্ড কনজেনিটাল ইকথিওসিস। কনজেনিটাল কি বলছি? ইকথিওসিস। দেখো এই নামগুলো মনে রাখা খুব ইজি, আমি তোমার একটু ছোট্ট করে মনে করাই দিই। সেটা হচ্ছে আহ কই যেন, আচ্ছা দেখো এইখানে কি আছে? মিয়া আছে, এইখানেও মিয়া আছে, তাই না? তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের যেই আর একটা কই জানো, হিমোফিলিয়া। তো আমি যে ছন্দটা এইভাবে করি সেটা হচ্ছে হিমু, হিমু, আহ হিমু মিয়া, হিমু মিয়া, ইকথিকে নিয়া, ইকথি, ইকথি একটা মেয়ের নাম, নিয়া, বিআরটিসি, বিআরটিসি, বাসে পালাইছে, মানে পালায় বিয়ে করছে আর কি। তাহলে আমরা কি বললাম দেখো, ছোট্ট একটা ছন্দ কিন্তু তোমার সবকিছু মুখস্থ হয়ে যাবে। হিমুতে হচ্ছে হিমোফিলিয়া, মিয়া দুইটা মিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, তিনটা শেষ। ইকথি জন্মগত ইকথিওসিস বা কনজেনিটাল ইকথিওসিস, এই যে নিচেরটা। আচ্ছা, বিআরটিসি, বিআরটিসি, বিতে হচ্ছে ব্র্যাকিফ্যালাঞ্জি, আরটে রেটিনোব্লাস্টোমা, টিতে থ্যালাসেমিয়া আগেই পড়াইছি, সিতে হচ্ছে দুইটা সি, সিকল সেল সিস্টিক ফাইব্রোসিস, যেটা আমি মিয়া দিয়ে পড়াই দিছি। সো নামগুলো মনে রাখা বললাম খুবই ইজি, যদি একটু টেকনিক করো, একটু ট্রিক্স খাটাও। ক্লাসে তো আমি আসি, ট্রিক্স ট্রিক্স দেওয়ার জন্য তো আমি আসি, তারপর তোমাদের বলবো নিজেরা নিজেরা একটু ট্রিক্স ঘটাও। ঠিক আছে, দ্যাটস অল ফর আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম। বেস্ট অফ লাক।